নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নবীগঞ্জের দৈত্য গল্পটির চতুর্থ এবং শেষ খণ্ড। রাত 10টার ট্রেনটা আজ স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ল। তারপর হুইসেল মারতে লাগলো কুক 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 আওয়াজে। ভজনলাল বিরক্ত হলো। কেউ চেন টেনে ট্রেন থামিয়েছে। ওদিকে ঘরে তার ডাল রুটি আর ঢ্যাঁড়সের তরকারি ঠান্ডা হচ্ছে। খিদেও পেয়েছে খুব। ট্রেনটা পাস না করিয়ে ঘরে যায় কি করে ভজনলাল? সুতরাং ঠায় দাঁড়িয়ে থাকতে হলো ভজনলালকে। চেন টানলে অনেক বখেরা। গার্ড সাহেব নামবেন, প্রত্যেকটা কামরার ছাদের কাছে ফিট করা অ্যালার্ম সিগন্যালের ডাঁটিটা বেরিয়েছে কিনা তা দেখবেন, সম্ভব হলে অপরাধীকে ধরে ফাইন করবেন। তারপর ডাঁটিটাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে তবে ট্রেন চলবে। খিদের মুখে দেরিটা সহ্য হচ্ছিল না ভজনলালের। কিন্তু কি আর করা। সে একটা বেঞ্চে বসে দেহাতি গান গাইতে লাগলো। রাম ভজন করো গানে, রাম ভজন করো ধ্যানে, রাম ভজন করো প্রাণে, দো দিন কা জিন্দেগানি। হুইসেল মেরে ট্রেনটা অবশেষে চলল এবং বিস্তর ক্যাঁচকোচ শব্দ করে এসে প্ল্যাটফর্মে দাঁড়ালো। ড্রাইভার রামসেবক তেওয়ারি বন্ধু লোক। লাইন ক্লিয়ারটা তার হাতে ধরিয়ে দিয়ে ভজনলাল তাই জিজ্ঞেস করল, কা ভাইল হ রাম ভাই? रामसेवक जवाब दिलो, 10-12 बदमाश उठा था ट्रेन में, चेन खींच के जंगल में उतर गया, डाकुओं को मालूम होता है। ভজনলাল উদ্বিগ্ন হয়ে বলল, আরে রাম ভাই, এই তো खतरनाक जगह भइल बा। कल भी एक बदमाश आया था, आज 12 बदमाश। না, ভজনলালকে ভাবিত হতেই হচ্ছে। ট্রেনটা পাস করিয়ে সে তাড়াতাড়ি ঘরে গিয়ে রুটি খেয়ে মোটা বাঁশের লাঠিটা নিয়ে বেরিয়ে পড়ল। একবার মাধব ঘোষালের কাছে যাওয়াটা দরকার। স্টেশনে নতুন কোনো লোক নামলে খবরটা দিতে বলেছেন মাধব। ওদিকে নবীগঞ্জে রাত পাহারা শুরু হয়েছে। নবীগঞ্জ বড় জায়গা, অনেকটা ছড়ানো এলাকার সবটা পাহারা দেওয়ার মতো লোক পাওয়া যায়নি। দুটো ব্যাচ হয়েছে। আজ এক ব্যাচ পাহারা দেবে, কাল আবার আরেক ব্যাচ। সবাই না ঘুমিয়ে পাহারা দিলে দুদিনেই সবাই ক্লান্ত হয়ে পড়বে, তাই এই ব্যবস্থা। ব্যাচ ভাগ হওয়ায় পাহারা দেওয়ার লোকও অর্ধেক হয়ে গেছে। চারজন চারজন করে ছোট ছোট দলে ভাগ হয়ে পাহারা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মাধব বলে দিয়েছেন সারা শব্দ করা চলবে না, সবাই যেন গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে থাকে। দুঃখবাবুর ওপর ভার পড়েছে দৌড়ে দৌড়ে প্রত্যেকটা দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এবং মাঝে মাঝে এসে মাধবকে খবর দিয়ে যাওয়ার। এই প্রস্তাবে দুঃখবাবু দুঃখিত হননি। দৌড়তে তার ভালোই লাগছে, বেশ চাঙ্গা বোধ করছেন। রসুলপুরে আজ সকালে কুস্তি লড়ার পর তার জীবনে যেন এক নতুন দিগন্ত খুলে গেছে। তার চেয়েও বড় কথা, গাঁটটা কাতুকুতু ইত্যাদি একেবারেই বন্ধ হয়ে গেছে। গাঁটটার ভয় নয়, এখন তিনি মনের আনন্দেই সারা নবীগঞ্জ দৌড়ে বেড়াচ্ছেন। জীবনে খেলাধুলা করেননি। আজ রাতে দৌড়তে দৌড়তে কবাডি খেলুড়ের মতো চু কিতকিত কিতকিত করতে করতে একবার রাজবাড়ির ফটকের পাশের ঝোপে লুকোনো বাসব দত্ত বা নিমাই আর নিতাইকে ছুঁয়ে আসছেন, কখনো বোসপাড়ার মোড়ে নেতাজি স্ট্যাচুর পেছনে ঘাপটি মেরে থাকা নয়ন বোস আর হরিহর পণ্ডিতকে ছুঁয়ে আসছেন, কখনো বা হাটখোলার বস্তা চাপা দেওয়া হাবু ঘোষ আর পুঁটে সর্দারের পিঠে চাপড় মেরে আসছেন, কখনো বা চণ্ডী মণ্ডপের কালা ঝাড়ের পেছনে গা ঢাকা দেওয়া ব্যায়ামবীর ভল্লনাথ আর হরেন চৌধুরীকে চিমটি কেটে আসছেন। মনে আজ তার ভারী আনন্দ। ওইদিকে নাগরা জুতোর শব্দ তুলে হন্তদন্ত হয়ে পয়েন্টসম্যান ভজনলাল যখন এসে 12 জন ডাকুর খবর দিল, তখন মাধব সচকিত হলেন। বললেন, এসে গেছে?
আগিয়া নেই, ঘুষ গিয়া। ডাকু লোক সব ঘুষিয়ে পড়েছে। ডাল রুটি সেবা করতে আমার কিছু সময় লেগেছিল, উসি সময় ডাকু লোক ঘুষিয়ে পড়েছে। ওদিকে রাজবাড়িতে দোতলার ঘরে কিঙ্কর চেয়ারে বসে শুনছে, আর বিছানায় বসে বিভোর হয়ে বীরচন্দ্র বীণা বাজাচ্ছে। কিঙ্করের চোখে একটা মুগ্ধতা লক্ষ্য করছে বীরচন্দ্র। বীণা কি ওর স্মৃতিশক্তির ওপর কাজ করবে? কে জানে। একটা রাগ শেষ হতেই কিঙ্কর হঠাৎ বলে উঠল, বীণা খুব ভালো জিনিস। হ্যাঁ, খুব ভালো। অভাব কষ্ট সব ভুলে যাওয়া যায়। কিঙ্কর হঠাৎ বলল, বাবা কিন্তু ওদের বলেনি। কি বলেনি? যে কথাটা ওরা জানতে চেয়েছিল। কোন কথা বলো তো? কিঙ্কর মাথা নেড়ে বলল, তা জানি না। বীরচন্দ্র একটু হেসে বলল, রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে, এই কথা তো? কিঙ্কর সবেগে মাথা নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ, বাবা বলেনি। বীরচন্দ্র হেসে বলল, বললেই বা কি ক্ষতি হতো বলো? আমরা রাজুকেও চিনি না, তার উঁচু জায়গা কোথায় তাও জানি না। ওসব কথা থাক, বীণা বাজাই, তুমি শোনো। কিঙ্কর ফের মন দিয়ে শুনল। বীণা থামতেই বলল, ওরা রাজুকে খুন করবে, ওরা খারাপ। ওদিকে দুঃখবাবু হাট খোলার বস্তা চাপা দেওয়া হাবু ঘোষকে একটা চাপড় মেরেই ফের ছুটতে যাচ্ছেন, এমন সময় সামনে চারজন লোক পথ থেকে সাঁত করে সরে যাচ্ছিল। দুঃখবাবু চু কিতকিত কিতকিত করতে করতে তাদের দুজনকে ছুঁয়ে ফেললেন। তারপর বললেন, সজাগ থাকো, সজাগ থাকো, ভালো করে পাহারা দাও, ঘুরে বেরিও না। বলেই আবার চু কিতকিত কিতকিত করতে করতে ছুটতে শুরু করলেন। খানিক দূর গিয়েই তার হঠাৎ মনে হলো, আরে তিনি কাদের ছুঁয়ে এলেন? অন্ধকারেও তিনি যাদের দেখেছেন তারা কি নবীগঞ্জের মানুষ? মনে হতেই দুঃখবাবু পট করে ঘুরে হাট খোলার দিকে ফিরে এলেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না আর। হাবু, হাবু! হাবু কম্পিত গলায় বলল, কি বলছো? কিছু দেখেছ? খুব দেখেছি, দেখে ভয়ে হিম হয়ে আছি। সর্বনাশ! বলে ফের ছুটতে লাগলেন দুঃখবাবু। ঘোষাল মশাই, তারা ঢুকে পড়েছে। জানি, কোন দিকে যায় একটু বুঝতে চেষ্টা করো। তারা রাজু নামে কাউকে খুঁজছে। রাজুটা যে কে তা তো বুঝতে পারছি না। ওদের ওপর নজর রাখো। যে আগে, বলে দুঃখবাবু দৌড় শুরু করে দিলেন ফের। কলাঝাড়ের পেছনে ভল্লনাথ হঠাৎ হরেন চৌধুরীকে চাপা স্বরে বলল, ও মশাই, চিমটি কাটছেন কেন? কে চিমটি কাটছে? কি যে বলো না, কিছুই ঠিক নেই। এই তো কাটলেন। তোমার মাথাটাই গেছে। তবে কে কাটলো? বলে ভল্লনাথ পিছনে ঘাড় ঘুরিয়েই হঠাৎ বাপ রে বলে দিক দিদি জ্ঞান শূন্য হয়ে দৌড়তে গেল, কিন্তু পারল না। কাটা কলা গাছের একটা গোড়ায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার দাঁত কপাটি লাগলো। হরেন চৌধুরী ব্যাপারটা বুঝতে না পেরে ঘাড় ঘোরাতে যাচ্ছিলেন, কিন্তু তার আর দরকার হলো না। মাথায় ঠঙাস করে কি একটা বস্তু এসে লাগতেই মূর্ছা হয়ে গড়িয়ে পড়লেন। ঝোপের আড়াল থেকে দুটো ছায়ামূর্তির মতো লোক বেরিয়ে এলো। একজন ভারী গলায় বলল, পাহারা দিচ্ছিলি? খুব পাহারাদার। অন্যজন পা দিয়ে ভল্লনাথকে একটু নেড়ে চেড়ে বলল, এটা বোধহয় ব্যায়ামবীর, দেব নাকি গলার নলিটা কেটে? ধুর,
মশামাছি মেরে কি হবে? আমাদের দরকার কিঙ্কর জাম্ববানটাকে। তাকে না পেলে এত পরিশ্রমী বৃথা। রাজবাড়িটা কোথায়? এসে গেছি, চণ্ডীমণ্ডপ ছাড়িয়ে দক্ষিণে, বলে লোকটা একটা শীষ দিল। সঙ্গে সঙ্গে পাল্টা কয়েকটা শীষ শোনা গেল। নেতাজির মূর্তির চারধারে তখন একটা গোল্লা ছুট খেলা চলছে। নয়ন বোস প্রাণ ভয়ে দৌড়ে বেড়াচ্ছে, পেছনে মুগুর হাতে একটা লোক দৌড়চ্ছে। মুগুরের ঘায়ে আগেই অজ্ঞান হয়ে পড়ে আছে হরিহর পণ্ডিত। নয়নের কপাল খারাপ। হরিহর পণ্ডিতকে ডিঙে ডিঙে বেশ দৌড়চ্ছিল এতক্ষণ, কিন্তু হঠাৎ তার গায়েই হোঁচট খেয়ে উপুর হয়ে পড়ে গেল। গদাম করে মুগুরটা এসে লাগলো তার মাথায়। নয়ন বোস চোখে সর্ষে ফুল দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেল। হাট খোলার অবস্থাও আরও খারাপ। বস্তা চাপা হাবু ঘোষ হঠাৎ নাকে ধুলো ঢুকে হেঁচে ফেলার পর একটা লোক ছুটে এসে একখানা খেঁটে লাঠি দিয়ে বস্তাগুলোকে আচ্ছা করে পিটে দিয়ে গেল। দুটো বস্তাই আলুর বস্তার মতো নিথর হয়ে পড়ে রইল। নিমাই নিতাই আর বাসব দত্ত রাজবাড়ির ফটকের মস্ত থামটার আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে। একটু পিছনে পাঁচু ঘোরাঘুরি করছে। হঠাৎ পাঁচু একটু উৎকর্ণ হয়ে কি একটু শুনে চাপা গলায় বলল, এসে গেছে। বাসব বলল, কে এসেছে? তেনারা। শীষ দেওয়ার শব্দ শুনলেন না? শীষ দেবে কেন? ওটা ইশারা। তাহলে এখন কি করব? বন্দুকটা ফোটান, বন্দুক ফোটালে ভয় পেতে পারে। বাসব নিজেই ঠক ঠক করে কাঁপছে। বন্দুকটা তুলে কোনো রকমে আকাশমুখো করে ঘোড়াটা টিপতে যাবে, ঠিক এমন সময় একটা আধলা ইট এসে কপালে লাগলো। বাসব দত্ত তার বন্দুক সমেত শুয়ে পড়ল ঘাসে, বন্দুকটাকে একেবারে পাশ বালিশের মতো জড়িয়ে ধরে। প্রথম লাঠির চোটেই বাপরে বলে বসে পড়ল নিমাই। তারপর বাসব দত্তর পাশেই গড়িয়ে পড়ল। নিতাই কিছুক্ষণ মুগুর পেটাই হয়েও দাঁড়িয়েছিল, তারপর কাটা কলা গাছের মতো বাসব দত্তের ঘাড়ে গিয়ে পড়ল। লোকগুলো খুব তাচ্ছিল্যের সঙ্গে নিপাটে পড়ে থাকা মানুষগুলোর দিকে চেয়েছিল। একজন বলল, এরা আগে থেকে নিশ্চয়ই খবর পেয়েছিল, নইলে পাহারা রাখত না। সবচেয়ে লম্বা কালো মতো বিকট চেহারা সর্দার চারদিকটা ভালো করে দেখে নিয়ে বজ্রগম্ভীর গলায় বলল, আর একটা লোক ছিল, সে পালিয়েছে। সে গিয়ে গায়ের লোককে ডেকে আনতে পারে। কয়েকজন নিচে পাহারায় থাক। এতক্ষণ গুলি বোমা চালানো হয়নি, কিন্তু যদি গায়ের লোক বাধা দিতে আসে তাহলে ঝাঁঝরা করে দিবি। আমাদের কাজে একটু সময় লাগবে। একটা লোক বলল, কিন্তু কালু কিঙ্করকে না পেলে তো জিনিসটার হদিশ পাওয়া যাবে না। কিঙ্কর রাজবাড়িতেই আছে, খবর পেয়েছি। রাজবাড়িতে আগে যা বাজার হতো এখন তার দ্বিগুণ হচ্ছে। তার মানে একজন খুব খানেওয়ালা লোক এখানে লুকিয়ে আছে। কিঙ্কর ছাড়া আর সে কে হবে? সবাই চাপা স্বরে বলে উঠল, ঠিক কথা, ঠিক কথা। সর্দার একটা লোকের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে বলল, কেষ্ট, তুই কত বড় বোকার মতো কাজ করেছিস জানিস? শঙ্কর পালোয়ানকে মেরেছিলাম বাধ্য হয়ে, সে কিছুতেই কবুল করেনি। তারপর রাগের চোটে কিঙ্করকে মারতে গিয়েছিলি। কিঙ্কর মরে গেলে ওই সোনার হদিশ পাওয়া যেত। বেঁচে আছে বলে রক্ষে, তাও কথা বের করা যাবে কিনা কে জানে। স্মৃতিবংশ হয়েছে শুনেছি, কিন্তু এখন আর কথা বলার সময় নেই। জনা ছয়েক পাহারায় থাক, 5 জন আমার সঙ্গে ওপরে আয়। সর্দারের পিছু পিছু যে 5 জন রাজবাড়ির দিকে যাচ্ছিল তাদের একজন বলল, আচ্ছা সর্দার, স্মৃতিভ্রংশ হয়ে থাকলে কিঙ্করের কাছ থেকেই বা সোনার হদিশ পাবে কেমন করে?
মারের চোটে মরাও কথা বলে। তবে স্মৃতিবংশ হয়ে এক পক্ষে ভালোই হয়েছে, নইলে হয়তো রাজপুত্রটাকে সব বলে দিত। বলেনি তা কি করে জানলে? আমার আরো চোখ আছে রে, সব খবর পাই। দোতলার ঘরে বীণা বাজাচ্ছে বীরচন্দ্র, মোহিত হয়ে শুনছে কিঙ্কর। হঠাৎ বীণা থামিয়ে বীরচন্দ্র উৎকর্ণ হলো। তারপর বীণাটা রেখে বিছানা ছেড়ে তাড়াতাড়ি নেমে পড়ে বলল, কিঙ্কর, লুকোতে হবে। কিঙ্কর একটু যেন অবাক হয়ে বলে, কেন? বিপদের গন্ধ পাচ্ছি ভাই, এসো আমার সঙ্গে। কিঙ্কর হঠাৎ শক্ত হয়ে মুঠো পাকিয়ে বলল, সেই লোকটা, তাকে আমি পিষে ফেলব। বীরচন্দ্র ম্লান হেসে বলে, তার আগে আত্মরক্ষা করা দরকার, আর সময় নেই। এসো, নিচে দরজার শব্দ পাচ্ছি যেন, ওরা বাইরে থেকেই দরজা খুলতে জানে বোধহয়। এসো। দুজনে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলো। বীরচন্দ্র ডান দিকে দ্রুত এগিয়ে গিয়ে কিঙ্করকে নিয়ে আর একটা সরু সিঁড়ি বেয়ে একতলায় এলো। তারপর চোরাকুঠুরির দরজা খুলে নেমে এলো পাতাল ঘরে। এখানে ঘুটঘুটটি অন্ধকার আর সোদা গন্ধ। ইঁদুরের দৌড়োদৌড়ির শব্দ পাওয়া যাচ্ছে। কিঙ্কর, ভয় করছে না তো? না, শব্দ করো না। চোরাকুঠুরিতে দুখানা তরোয়াল আগে থেকেই রেখে গেছে বীরচন্দ্র। অন্ধকারেই হাতড়ে হাতড়ে তরোয়াল দুটো খুঁজে নিয়ে একখানা কিঙ্করের হাতে দিল আর বলল, এটা রাখো, খুব দরকার না হলে ব্যবহার করো না। কিঙ্কর বলল, আমার তরোয়াল লাগে না, হাতে যথেষ্ট। আচ্ছা বেশ। যে ছজন রাজবাড়ির ফটকে পাহারা দিচ্ছিল তারা হঠাৎ অবাক হয়ে শুনল একটা লোক চুপ খিতকিত কিতকিত করতে করতে এদিকেই ধেয়ে আসছে। ওটা কে রে? পাগল ফাগল হবে, একটু আগে হাট খোলার কাছেও দেখেছি। খুব বেয়াদব তো। বেয়াদবটা দৌড়ে এসে পড়ল সামনে। তারপর পট করে সামনের লোকটাকে একটা থাপ্পড় মেরেই পিছু ফিরে আবার চু কিতকিত করতে করতে ছুটতে লাগলো। চড় খাওয়া লোকটাও পিছু 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 ছুটে গিয়ে পটাং করে একটা লাথি কষালো লোকটাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটা লাথিটা এড়িয়ে ঘুরে দাঁড়ালো। তারপর লোকটাকে তুলে অনায়াসে একটা আছাড় মেরে হাত ঝাড়তে লাগলো। দৃশ্যটা দেখে বাকি পাঁচজনের মাথায় খুন চেপে গেল। তারা এমনিতেই খুন খারাপি করে বেড়ায়, একটা গেঁয়ো লোকের এহেন স্পর্ধা সহ্য করবে কি করে? ধর 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 ধর, বেটাকে ধর, লাশ ফেলে দেবো বলে তারা পাঁচজন মিলে দুঃখবাবুকে তাড়া করল। দুঃখবাবু চু কিতকিত কিতকিত করতে করতেই ফের ছুটতে লাগলেন। পাঁচজনের একজন খুব কাছাকাছি চলে এসেছে। দুঃখবাবু তাকে মাজা দিয়ে একটা ধাক্কা দিয়েই ল্যাং মেরে ফেলে দিলেন। লোকটা যখন পড়ে যাচ্ছিল তখন বজ্রাদপি কঠোর একটা গাঁটটাও বসিয়ে দিল মাথায়। গাঁটটাটা মেরে তার খুবই আনন্দ হলো। এতদিনে তিনি ভূতের ঋণ শোধ করছেন। বাকি চারজন কাণ্ডটা দেখে আর কাণ্ডজ্ঞান রাখতে পারল না। একজন পিস্তল তুলে ফটাস করে গুলি চালিয়ে দিল। দুঃখবাবু মাথাটা সরিয়ে নিয়ে গুলিটা পাশ কাটালেন, যেন পুরো ম্যাট্রিক্স। তারপর নিচু হয়ে তেড়ে গিয়ে লোকটাকে ঠিক বাজারের শিবের ষাঁড়টার মতোই একখানা গুঁতো মারলেন। লোকটা ছিটকে শূন্যে উঠে গেল। ওই অবস্থাতেই তার পেটে একখানা ঘুষি মারলেন দুঃখবাবু। তারপর ফের চু কিতকিত কিতকিত করে দৌড় লাগালেন তিনি। তিনি যে এত প্যাঁচ
পয়জার জানেন তা তার নিজেরও এতকাল জানা ছিল না। বাকি তিনটে লোক হিতাহিত জ্ঞান হারিয়ে মার মার করে ধেয়ে আসছে, তাদের হাতে ছোড়া বোমা বন্দুক। একটা লোক একটা বোমা বোধহয় ছুঁড়েও মারল। সেটা দুঃখবাবুর মাথার ওপর দিয়ে উড়ে এসে সামনে পড়তেই দুঃখবাবু সেটাকে ফুটবলের মতো একখানা শট কষালেন। সেটা ফের উড়ে গিয়ে বোধহয় রাস্তার ধারে কোনো খানাখন্দে পড়ল, কিন্তু ফাটল না। কিন্তু শটটা মেরে দুঃখ হরণের আবার আনন্দ হলো। তিনি কি ফুটবলও খেলতে পারেন তাহলে? শটটা তো মন্দ হলো না। তিনজনের একজন বড় গাঁ ঘেঁষে এসে পড়েছে। দুঃখবাবু একবার আর চোখে দেখে নিয়ে পট করে হাত বাড়িয়ে একটা রদ্দা কষালেন তার ঘাড়ে। লোকটা কক করে উঠল। দুঃখবাবু তার চুল মুঠো করে ধরে এক হ্যাচকায় তাকে হ্যামার থ্রোর ভঙ্গিতে ছুঁড়ে ফেলে দিলেন পাশের খন্দে। রইল বাকি দুই। দুজনের একজনের হাতে ছোড়া, অন্যজনের হাতে বন্দুক, কিন্তু কেউই অস্ত্র দুটো ব্যবহার করতে পারছে না, ছুটতে হচ্ছে বলে। দুঃখবাবু দুজনকে দেখে নিয়ে মহানন্দে নানা রাস্তায় ঘুরপাক খেয়ে ছুটতে লাগলেন, কখনো জোরে কখনো আস্তে। কিছুক্ষণ এইভাবে চলার পর দুঃখবাবু টের পেলেন লোক দুটো হেদিয়ে পড়েছে। সুতরাং তিনি এবার সোজা ছুটতে ছুটতে মাধব ঘোষালের বাড়িতে ঢুকে পড়লেন। পিছু পিছু হাঁফাতে হাঁফাতে ওই দুটো লোকও ঢুকলো। ঘোষাল মশাই, এনেছি। কাকে এনেছো? এই দেখুন না। লোক দুটো এলো টলতে টলতে, এসেই দরাম দরাম করে উপুর হয়ে পড়ে গেল। দুঃখবাবু একগাল হেসে বললেন, বড্ড হেদিয়ে পড়েছে। লোক দুটো এতই হেদিয়ে পড়েছে যে হাঁপড়ের মতো শব্দ করে হা হা করে শ্বাস নিচ্ছিল। বন্দুক আর ছোড়া হাত থেকে খসে পড়ে যাচ্ছে সামনে। ভজনলাল তাড়াতাড়ি গরুর দড়ি এনে দুজনকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। দুঃখবাবু বললেন, ঘোষাল মশাই, রাজবাড়িতে কিন্তু একটা দল ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চলুন। রাজবাড়িতে? রাজবাড়িতে কেন? তারা তো রাজুকে খুঁজছে। তা জানি না, তাড়াতাড়ি চলুন। মাধব ঘোষাল কয়েক সেকেন্ড ভাবলেন, তারপরই লাফিয়ে উঠে বললেন, সর্বনাশ! আমি তো মস্ত আহাম্মক। রাজু আসলে বোধহয় রাজকুমার। পুরো কথাটা কিঙ্কর বলতে পারছিল না বলেই বোধহয় তোতলাচ্ছিল। সর্বনাশ! সবাই মিলে রাজবাড়ির দিকে ছুটতে লাগলো। ওইদিকে পাতাল ঘরের অন্ধকারে ঊর্ধ্বমুখ হয়ে বসেছিল বীরচন্দ্র, পাশে কিঙ্কর। বীরচন্দ্রের হাতে নাঙ্গা তরোয়াল, ওপরে ভারী ভারী পায়ের শব্দ সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎ করে যেন একটা আর্ত চিৎকার শোনা গেল। বীরচন্দ্র সবেগে উঠে দাঁড়িয়ে বলল, কিঙ্কর, তুমি এখানেই থাকো, নড়ো না, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমার বনমালী আর রাধুনির কথা খেয়াল ছিল না, ওরা বোধহয় বিপদে পড়েছে। বলেই বীরচন্দ্র সিঁড়ি বেয়ে উঠে দোতলায় ছুটতে লাগলো। কিন্তু ওপরের বারান্দায় উঠে আসতেই একেবারে মুখোমুখি কালান্তক জমের মতো একটা লোক, হাতে বন্দুক, বীরচন্দ্রর দিকেই তাক করা। তরোয়াল ফেলে দাও, আমরা বন্দুক চালাতে চাই না। বীরচন্দ্র বলল, তোমরা বনমালী আর রাধুনিকে কি করেছ বলো, নইলে শাস্তি পাবে। ইস, রাজাগিরি দেখানো হচ্ছে, হ্যাঁ? রাজাগিরি শাস্তি দেবে? বীরচন্দ্র আর থাকতে পারল না, লম্বা তরোয়ালটা বো করে চালিয়ে দিল। তরোয়ালের ঘায়ে বন্দুকটা খসে পড়ল লোকটার হাত থেকে। বীরচন্দ্র একটা হুঙ্কার দিয়ে এগিয়ে যেতেই লোকটা 2 কদম পিছিয়ে গেল। কিন্তু সে একা নয়, পেছনে আরো 5-5টা গুন্ডা। বীরচন্দ্র হুঙ্কারে তরোয়াল চালাতে লাগলো বটে, লোকগুলো নাগালে এলো না। একটা লোক পিস্তল তুলে 2বার গুলি চালিয়ে দিল। বীরচন্দ্র জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। সর্দার বলল, আয়,
এই সিঁড়ি দিয়ে ও উঠে এসেছিল। কিঙ্কর নিশ্চয় নিচে কোথাও আছে। কিঙ্করকে খুঁজে বের করতে খুব বেশি দেরি হলো না তাদের। পাতাল ঘরে নেমে মুখে টর্চের আলো ফেলতেই কিঙ্কর প্রথমটায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপরই সে হঠাৎ লোকটাকে দেখতে পেল। লম্বা, কালো, ভয়ঙ্কর দুটো চোখ। তুই তুই বলতে বলতে কিঙ্কর লাফিয়ে উঠল। দু হাত মুঠো পাকিয়ে বলল, তোকে তোকে। কিন্তু কিঙ্কর দু পা এগোনোর আগেই বন্দুকের কুঁদোর ঘা এসে পড়ল কাঁধের হাড়ে। একটা চেন বো করে এসে লাগলো তার কপালে। কিঙ্কর বসে পড়ল। সর্দার এগিয়ে এসে বলল, এবার বল তো, সোনা কোথায় আছে? লক্ষ্মী ছেলের মতো বলে দে। জানি না। খুব ভালো জানিস। বুড়ো রাজা মরার সময় তোর বাবা তার কাছে ছিল। মরার আগে বিশ্বাসী লোক বলে তাকেই খবরটা দিয়ে যায়। বলেছিল আমার ছেলে বড় হলে খুব অভাব কষ্টে পড়বে, তখন তাকে সোনার হদিশটা দিও। বলেছিল কি না? কিঙ্কর কপালে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি না, মনে নেই, তুই খারাপ লোক। সর্দার কিঙ্করের পা জোরে একটা লাথি মেরে বলল, বল, নইলে মরবি। কিঙ্কর ফের লাফিয়ে উঠে লোকটার গলা টিপে ধরতে যাচ্ছিল, কিন্তু চারদিক থেকে বন্দুকের কুঁদো, চেন, মুগুর বৃষ্টির মতো পড়তে লাগলো তার মাথায়, কাঁধে, কপালে, শরীরের প্রায় সর্বত্র। কাঁপতে কাঁপতে বসে পড়ল কিঙ্কর। কোথায়? বল, নইলে। জানি না, জানি না, জানি না। রাজু একটা উঁচু জায়গায় বসে থাকে। ওটা কোনো জবাব নয়, ঠিক করে বল। কিঙ্কর মাথা নেড়ে বলে, জানি না। তোর বাবাকে কেন মেরেছিলাম জানিস? ঠিক এই অবাধ্যতার জন্যেই। যখন তোর সামনেই তাকে গুলি করতে যাই, তখন আমার বিশ্বাস ছিল বাপকে বাঁচাতে তুই গুপ্ত খবরটা বলে দিবি। তুই বললি না, তোর বাপও মরল। এখনো যদি না বলিস তবে এইবার তুই মরবি। মরতে চাস? আমি জানি না, মনে পড়ছে না। সর্দার গম্ভীরভাবে বলল, কেলো, ব্লেড চালাতো। কেলোর আঙুলের ফাঁকে ফাঁকে ব্লেড ধরা। সে চকিতে এগিয়ে গিয়ে কিঙ্করের গালে আর দু হাতে হাতটা একবার বুলিয়ে দিল। কিঙ্করের মুখ আর হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে, আর একজন এগিয়ে গিয়ে একটা থলি থেকে এক মুঠো নুন নিয়ে ছুঁড়ে মারল তার গায়ে। কিঙ্কর যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। এবার বল কিঙ্কর, নইলে কপালে আরো কষ্ট আছে। হঠাৎ দলের একটা লোক সর্দারের কানে কানে কি একটা বলল। সর্দার ভ্রু কোচকালো, তারপর মাথা নাড়ল। বন্দুকটা তুলে কিঙ্করের দিকে তাক করে বলল, 1 থেকে 3 গুনবো, তার মধ্যে বলা চাই। 1, 2, 3। 3 বলার সঙ্গে সঙ্গে বন্ধ ঘরে বন্দুকের একটা ভয়ঙ্কর আওয়াজ হলো। ওপর থেকে চাপড়া খসে পড়ল। ঘরটা কেঁপে উঠল। কিঙ্কর একটা অদ্ভুত ওয়া শব্দ করে পড়ে গেল মেজের ওপর। সর্দার একটু হাসল। এবার ব্যাটা বলবে। বন্দুককে খুব ভয় খায়। বলাই বাহুল্য, গুলি কিঙ্করের গায়ে লাগেনি। সর্দার শুধু ওর কানের পাশ দিয়ে গুলিটা চালিয়ে দিয়েছে। মিনিট কয়েক বজ্রাহতের মতো পড়ে রইল কিঙ্কর। তারপর ধীরে ধীরে চোখ মেলল। একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসল। কিছুক্ষণ ভ্যাবলার মতো চেয়ে থেকে হঠাৎ সে যেন শিউরে উঠে বলল, রাজকুমার, বেদি, সোনা। সর্দার মোলায়েম গলায় বলল, বাহ, এই তো স্মৃতি ফিরে আসছে দেখছি। আস্তে আস্তে বল। কিঙ্কর কিছুক্ষণ সর্দারের দিকে চেয়ে থেকে হঠাৎ বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই 2 ধাক্কায় সবাইকে সরিয়ে চোখের পলকে সিঁড়ি বেয়ে উঠে গেল ওপরে। তারপর দৌড়তে দৌড়তে চিৎকার করতে লাগলো, রাজকুমার,
রাজকুমার! সর্দার আর তার দলবল উঠে এলো ওপরে। বাইরে হাজার লোক তখন রাজবাড়ি প্রায় ঘিরে ফেলেছে। মাধব তাদের নির্দেশ দিয়েছেন। যারা অজ্ঞান হয়ে পড়েছিল তারাও সব গা ঝাড়া দিয়ে উঠেছে। পুঁটে সর্দার বলল, ঘোষমশাই, বন্দুকের সামনে আমাদের সুবিধে হবে না, তবে একটা উপায় আছে। আমার এই লাঠি গাছ একসময় অনেক ভেলকি দেখিয়েছে। আজ বুড়ো হয়েছি বটে, কিন্তু একবার চেষ্টা করতে পারি। বলেই পুঁটে সর্দার একটা হুঙ্কার ছেড়ে লাঠিটা বন বন করে ঘোরাতে ঘোরাতে রাজবাড়ির মধ্যে ঢুকে পড়ল। চেঁচাতে লাগলো, খবরদার, খবরদার! ছু কিতকিত করতে করতে দুঃখবাবুও ঢুকে পড়লেন। একটু পেছনে বন্দুক হাতে বাসব দত্ত, তার পেছনে ভজনলাল, পেছনে সিঁড়ি দিয়ে তরোয়াল হাতে বীরচন্দ্র নেমে এলো, তার পেছনে কিঙ্কর। সর্দার আর সাঙ্গাতরা পরিস্থিতিটা একটু বুঝে নিয়েই বন্দুক তুলতে যাচ্ছিল, কিন্তু ঘটোৎকচের মতো পেছন থেকে তাদের ওপর এসে পড়ল কিঙ্কর। গোটা দলটা বেসামাল হয়ে যেতেই পটাপট লাঠি পড়তে লাগলো। ভজনলাল আর পুঁটে মনের সুখে মারতে লাগলো। দুঃখবাবু দুটোকে পেরে ফেললেন। কিঙ্কর সর্দারকে দু হাতে তুলে আলাদা করে নিয়ে এলো। তারপর তার গলা টিপে ধরে বলল, তোর আজই শেষ রাত্রি। সর্দার মরেই যেত, কিন্তু বীরচন্দ্র এসে আটকালো। কিঙ্কর, তোমাকে আমার দরকার, খুন করে জেলে গেলে তো আমার কাজ হবে না। ভজনলাল তাড়াতাড়ি এসে সর্দারকে বেঁধে ফেলল। বাঁধতে সে খুবই পটু। অন্যদের ইতিমধ্যেই বেঁধে ছেদে পোটলা পুটলির মতো সাজিয়ে রেখেছে একধারে। মাধব এসে দাঁড়িয়ে চারদিকটা দেখে নিয়ে বললেন, আরও একটু কাজ আছে। এদের আসল সর্দার ওই লোকটা নয়, আমাদেরই একজন। নইলে কে কোথায় লুকিয়ে পাহারা দিচ্ছে তা ওদের জানার কথা নয়। তাছাড়া কিঙ্কর যে একটা গুপ্ত খবর জানে তাও বাইরের লোকের অনুমান করা শক্ত। সর্দার, বলো তো লোকটা কে? সর্দার বাঁধা অবস্থায় বলল, জানি না। সঙ্গে সঙ্গে কিঙ্করের একটা গুঁতো তার পেটে পড়তেই সে কোক করে উঠে বলল, বলছি, বলছি। ভিড়ের ভেতর থেকে রায়বাবু এগিয়ে এসে বললেন, কুলাঙ্গার, লাফাঙ্গা, একটা কোতকাও হজম করতে পারিস না? নাও বাবা ভজনলাল, আমাকেও বেঁধে ফেলো, তবে মারধর করো না। ওসব হুড়যুদ্ধ আমার সহ্য হয় না। আগে হ্যাঁ, মাধববাবু ঠিকই ধরেছেন। রাজামশাই মারা যাওয়ার সময় আমি ঘরের বাইরেই ছিলুম। শঙ্করকে কিছু একটা বলতে দেখেছি, কিন্তু শুনতে পাইনি। সন্দেহটা তখন থেকেই। শঙ্কর তারপর সেই যে হাওয়া হয়ে যায়, অনেকদিন বাদে এই মাস ছয়েক আগে তার হদিশ করতে পারি। আর আমার কিছু বলার নেই। ভজনলাল খুবই স্নেহের সঙ্গে রায়বাবুকেও বেঁধে ফেলল। তারপর বলল, এখন এসব মাল কোথায় চালান হবে ঘোষাল মহারাজ? ভেবে দেখি, এখন সবাই বাড়ি যাও, রাত হয়েছে। মাধব দুজনের ক্ষতস্থানে পরিচর্যা করলেন। কিঙ্করের আঘাত গুরুতর, কিন্তু মস্ত মানুষ, মহাশক্তিমান সে, কাজেই প্রাণশক্তির জোরেই খাড়া থাকবে। বীরচন্দ্রের বাঁ হাতে দুটি গুলি লেগেছে, কিন্তু সেও সামলে যাবে। একটু বাদে দুজনকে নিয়ে দরবার ঘরে এলেন মাধব। কিঙ্করকে বললেন, তোমার স্মৃতিশক্তি ফিরে এসেছে তো? যে আজ্ঞে, সিংহাসনে বেদের তলায় সোনা আছে, এ কথা বাবাই আমাকে বলে গিয়েছেন। কিঙ্কর গিয়ে শ্বেত পাথরের তৈরি বেদিটার সামনে দাঁড়ালো। তারপর নিচু হয়ে বেদির ওপরের স্তরের যে অংশটার কানা বেরিয়ে আছে, সেই অংশটার কানা ধরে সজোরে চাড় দিল। ভারী পাথর চরচর করে উঠে এলো। দেখুন। মাধব এবং বীরচন্দ্র দেখলেন পাথরের নিচে সোনার স্তর,
কিঙ্কর বলল, গোটা বেদিটাই সোনার, 4 থেকে 5 মণ সোনা ঢালাই করে তৈরি, ওপরে শ্বেত পাথর দিয়ে ঢাকা। বীরচন্দ্র অবাক হয়ে বলল, এত সোনা এ দিয়ে কি হবে? মাধব হাসলেন, কেন, তুমি না বলেছিলে টাকা থাকলে নবীগঞ্জের দুঃখ দূর করতে? তাই করবে, মানুষের হৃদয়ের রাজা হয়ে থাকবে। বীরচন্দ্র বলল, তবে তাই হোক। পরদিন ভোরবেলা ভারী সুন্দর করে রোদ উঠল। গাছে গাছে পাখি ডাকছে, প্রজাপতি উঠছে, গরুর হাম্বা শোনা যাচ্ছে। হরিহরের পাঠশালায় ছেলেরা নামতা মুখস্থ করছে। পাঁচু পান্তা ভাত খেতে বসেছে। হাবু ঘোষ খালে মাছ ধরছে। নিমাই নিতাই দাঁতন করছে। বাসব দত্ত বন্দুকে তেল লাগাচ্ছে। নয়ন বোস ম্যাজিক প্র্যাকটিস করছে। হরেন চৌধুরী গান গাইছে। ওদিকে মাধব ডাকাতদের পুলিশের হাতে দিতে রাজি হয়নি। তার বাড়িতে অনেকে জড়ো হয়েছে। একপাশে হাত পা বাঁধা ডাকাতরা আর রায়বাবু লজ্জিতভাবে বসা। মাধব বললেন, জেল খেটে কারো সংশোধন হয় না। আমি ওদের প্রস্তাব দিয়েছি, নবীগঞ্জের উন্নতির জন্য বীরচন্দ্র যেসব কাজ করবেন তাতে এরা সবাই কায়িক শ্রম দেবে। পুকুর কাটা, রাস্তাঘাট তৈরি, নতুন স্কুল বাড়ি, হাসপাতাল, অনেক কাজ আছে। কাজের ভেতর দিয়ে মানুষের সংশোধন হয়। কি হে, তোমরা রাজি তো? রায়বাবু কি বলেন? সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালো। সরকার মশাই সকালে বাজারে চলেছেন। আবার পুঁটে সর্দারের সঙ্গে দেখা। সরকার মশাই বললেন, এই যে ষষ্ঠীচরণ, তা খবর কি গো? মনে আছে তো? সরকার মশাই বেশ ভুলো মনের মানুষ। পুঁটে মাথা নেড়ে বলল, না না, বাজার আমার সকালেই হয়ে গেছে। এইদিকে বীরচন্দ্র স্থির করেছে যে সে আর রাজবাড়িতে থাকবে না। রাজবাড়ি সংস্কার করে একটা কলেজ আর সংগ্রহশালা হবে। বীরচন্দ্র এবার থেকে সাধারণ বাড়িতে অন্য 5 জনের মতোই থাকবে। রাত্রেই কথা হয়ে গেছে, কিঙ্কর আর দুঃখহরণ মিলে একটা কুস্তির আখাড়া খুলবেন। নবীগঞ্জের ছেলেদের তালিম দেওয়া হবে সেখানে। ওদিকে হেড স্যার এসেছেন দুঃখহরণবাবুর কাছে। হাত কচলে বলছেন, এবারকার মতো দোষঘাট মাপ করে দিন দুঃখবাবু। আমাদের সকলের ইচ্ছে গেম টিচারের পোস্টটা আপনিই নিন। তাহলে খেলাধুলোয় স্কুলের খুব নাম হবে। দুঃখবাবু বললেন, পরে ভেবে দেখব, আগে সামনের অলিম্পিক থেকে কুস্তি আর ম্যারাথনের সোনার মেডেল দুটো নিয়ে আসি। দুঃখবাবুর 2 বাদর ছেলে সকালে এসে খুব ভয়ে ভয়ে বাবাকে প্রণাম করে গিয়ে লক্ষ্মী ছেলের মতো পড়তে বসেছে। চণ্ডিকা দেবী মানে দুঃখহরণবাবুর বউ এক গলা ঘোমটা টেনে গরম লুচি ভর্তি থালা নিয়ে এসেছেন। দুঃখবাবুর আর তেমন দুঃখ নেই। আর তার সাথেই শেষ হলো নবীগঞ্জের দৈত্য গল্পটি। আজ এখানেই আমি বিদায় চাইছি। আগামী সপ্তাহে আমি অমরেশ চক্রবর্তী আবার ফিরে আসব একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।